Assalamu alaikum. Welcome back to my channel Business School with Azim. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, গত 5 দিন আগে আমি আর্থিক বিবরণী অধ্যায়ের সমন্বয় সাধনের প্রথম পর্ব তোমাদের উদ্দেশ্যে পেশ করেছিলাম। আজকে আমি দ্বিতীয় পর্ব তোমাদের উদ্দেশ্যে পেশ করব ইনশাআল্লাহ, এবং এটা আজকের শেষ পর্ব। তোমরা যারা নবম, দশম ও একাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখায় পড়ছ, তারা হিসাব বিজ্ঞানের আর্থিক বিবরণের অঙ্ক করার সময় সমন্বয় সাধন নিয়ে সবচেয়ে বেশি সমস্যা করো। ফলে ওইসব সমস্যা সমাধান করতে অনেক সময় ব্যর্থ হও। তাই এই জাতীয় অঙ্কের সহজ সমাধানে আমি তোমাদের জন্য সমন্বয় সাধনের চার্ট ভিত্তিক উপস্থাপন প্রস্তুত করেছি। আশা করি তোমরা এই জাতীয় অঙ্ক করার পূর্বে চার্ট ভিত্তিক এই উপস্থাপন রপ্ত করলে এবং তার একটা হার্ড কপি পাশে রাখলে বেশ উপকৃত হবে। সুতরাং এই গুরুত্বপূর্ণ আলোচনা ও উপস্থাপনা শুরু করা যাক। আমাদের দ্বিতীয় পর্ব সাজানো হয়েছে 16 নম্বর সমন্বয় থেকে। যখন সমাপনী মজুদের মধ্যে অব্যবহৃত মণিহারি রয়েছে এমন সমন্বয় প্রশ্ন থাকে, তখন আমরা কি করব? বিশদায় বিবরণীতে পরিচালন ব্যয় মণিহারি বা সাধারণ খরচ থেকে অব্যবহৃত মণিহারিকে বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয় সমাপনী মজুত পণ্য থেকে অব্যবহৃত মণিহারিকে বিয়োগ করব। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীর চলতি সম্পদে অব্যবহৃত মণিহারিকে আমরা দেখাবো এবং সমাপনী মজুত পণ্য থেকে অব্যবহৃত মণিহারি চলতি সম্পদে দেখাবো। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা সমন্বয় সাধনের এই পোস্টিংটা আমরা 4 জায়গায় দিয়েছি। এটি একটু ব্যতিক্রম। এরপর 17 নম্বর সমন্বয়, শিক্ষানবিশ স্যালামি 4 বছরের জন্য দেওয়া হলো। এক্ষেত্রে 4 বছরের পরিবর্তে 5 বছর হতে পারে, 10 বছরও হতে পারে। আমরা উদাহরণস্বরূপ 4 বছরের কথা বলেছি। আমরা কিভাবে শিক্ষানবিশ স্যালামি প্রদর্শন করব যদি কোনো নির্দিষ্ট বছরের কথা বলা হয়? বিশদায় বিবরণী অন্যান্য ব্যয় অন্যান্য আয় শিক্ষানবিশ স্যালামি প্রথমে লেখা হয়, তা থেকে অগ্রিম 3 বছর হিসাব করে বিয়োগ করতে হবে। এবং এই 3 বছর কিভাবে হিসাব করতে হবে? শিক্ষানবিশ স্যালামির মোট টাকাকে 4/3 দিয়ে গুণ করতে হবে। অতঃপর উক্ত গুণফলকে শিক্ষানবিশ স্যালামি থেকে বিয়োগ করে দেখাতে হবে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় অগ্রিম শিক্ষানবিশ স্যালামি দেখাতে হবে। 18 নম্বর সমন্বয়, ব্যাংক জমা অতিরিক্তের বা ঋণের বকেয়া সুদ রয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? একটা জিনিস মনে রাখবে, ব্যাংক জমা অতিরিক্ত এটাও কিন্তু ঋণ ব্যাংকের কাছে, অথবা যদি সরাসরি ঋণের কথা বলা হয় সেক্ষেত্রে বকেয়া সুদ আমরা সমন্বয় হিসাবে প্রদর্শনের জন্য করব বিশদায় বিবরণীতে অন্যান্য ব্যয় মধ্যে ঋণের প্রদত্ত সুদ বা ব্যাংক জমা অতিরিক্তের প্রদত্ত সুদ, যেটা আমরা সংক্ষেপে ওডি লিখি, অর্থাৎ ওভারড্রাফট, এর সাথে ঋণের বকেয়া সুদ বা ব্যাংক ওডির বকেয়া সুদকে যোগ করব। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় ঋণের বকেয়া সুদ অথবা ব্যাংক জমা অতিরিক্তের বকেয়া সুদ দেখাবো। 19 নম্বর
সমন্বয় একটি নতুন মেশিনের সংস্থাপন ব্যয় যা মজুরির অন্তর্ভুক্ত রয়েছে। একটা বিষয় মনে রাখবে, মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন অধ্যায়ে আমরা মেশিনের সংস্থাপন ব্যয়কে মূলধন জাতীয় ব্যয় হিসাবে শিখেছি, তবে মজুরি হলো মুনাফা জাতীয় ব্যয়। এখন ভুলক্রমে যদি মেশিনের সংস্থাপন ব্যয় মজুরির অন্তর্ভুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমরা কি করব? বিশদ বিবরণীতে আমরা যখন বিক্রিত পণ্যের ব্যয় লিখি, সেখানে মজুরি থেকে সংস্থাপন ব্যয়কে বিয়োগ করব। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে স্থায়ী সম্পদে মেশিন বা যন্ত্রপাতির সাথে সংস্থাপন ব্যয়কে যোগ করব। কারণ মেশিন বা যন্ত্রপাতি মূলধন জাতীয় ব্যয়, আবার সংস্থাপন ব্যয় সেটিও মূলধন জাতীয় ব্যয়। এরপর 20 নম্বর সমন্বয়, বিনামূল্যে পণ্য বিতরণ। যখন ব্যবসা প্রতিষ্ঠান বিনামূল্যে পণ্য বিতরণ করে, তখন আমরা কিভাবে সমন্বয় সাধন করব? বিশদ বিবরণীতে বিক্রিত পণ্যের ব্যয়ে ক্রয় থেকে বিনামূল্যে পণ্য বিতরণ বিয়োগ করা হবে। একটা বিষয় মনে রাখবে যে বিনামূল্যে পণ্য বিতরণ করা হয় মূলত এটি বিজ্ঞাপন স্বরূপ, তাই বিশদ বিবরণীর বিজ্ঞাপনে সাথে বিনামূল্যে পণ্য বিতরণকে যোগ করা হবে। আমরা পূর্বের পর্বে দেনাদারের উপর সঞ্চিতি কিভাবে সমন্বয় করতে হয় সেটা আলোচনা করেছি। এখন পাওনাদারের উপর সঞ্চিতি, এটি সাধারণত খুব বেশি দেখা যায় না, তবে কখনো কখনো প্রশ্নে থাকতে পারে। পাওনাদারের উপরে সঞ্চিতি যখন ধরা হয়, সেক্ষেত্রে বিশদ বিবরণীতে অন্যান্য আয়ের অংশে পাওনাদারের উপর সঞ্চিতিকে দেখানো হয়। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি দায় পাওনাদার থেকে পাওনাদারের উপর সঞ্চিতিকে বিয়োগ করা হয়। এরপর 22 নম্বর সমন্বয়, ব্যাংকে টাকা জমা দেওয়া হয়েছে যা হিসাবভুক্ত হয়নি। অ্যাকাউন্টেন্ট সাহেব ব্যাংকে টাকা জমা দিয়েছেন, কিন্তু হিসাবে খাতায় উঠান নাই। এখন সেক্ষেত্রে আমরা এটাকে কিভাবে সংশোধন করব? আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে হাতে নগদ থেকে অলিখিত ব্যাংকে জমাকে বিয়োগ করতে হবে। যেহেতু টাকাটা ব্যাংকে চলে গেছে, এটা হাতে নগদ থেকে বাদ যাবে। অন্যদিকে চলতি সম্পদে আবার ব্যাংকে জমার সাথে অলিখিত ব্যাংকে জমা যোগ হবে। অর্থাৎ এখানে দুটো সমন্বয় কিন্তু আর্থিক অবস্থার ভিতরে হচ্ছে, চলতি সম্পদের মধ্যেই হচ্ছে। 23 নম্বর সমন্বয়, মজুরির অর্থ ভুলক্রমে বীমা প্রিমিয়ামের ভিতর অন্তর্ভুক্ত হয়ে গেছে। অর্থাৎ একটা খরচ ভুলে আরেকটা খরচের ভিতর প্রবেশ করেছে, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা বিশদ বিবরণীতে যে বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে ক্রয় লিখি, ক্রয়ের সাথে অলিখিত মজুরি যোগ করতে হবে, এবং পরিচালন ব্যয় বীমা প্রিমিয়াম থেকে অলিখিত মজুরিকে বিয়োগ করতে হবে, কারণ এই মজুরিটা ভুলে বীমা প্রিমিয়ামের ভিতরে প্রবেশ করেছে, তো সেখান থেকে এটাকে বিয়োগ করে আলাদা করে ফেলতে হবে এবং তাকে ক্রয়ের সাথে যোগ করতে হবে। এরপর 24 নম্বর সমন্বয়, নতুন বিনিয়োগ বৃদ্ধি বা সম্পদ অর্জন যা হিসাবভুক্ত হয়নি। বিনিয়োগটাও এক ধরনের সম্পদ। আমরা সম্পদ অর্জন করেছি কিন্তু তা হিসাবভুক্ত করিনি, অথবা আমরা বিনিয়োগ বৃদ্ধি করেছি তা হিসাবভুক্ত করিনি, সেক্ষেত্রে কি করব? চলতি সম্পদে হাতে নগদ থেকে অলিখিত বিনিয়োগ বা সম্পদ বৃদ্ধি বা অর্জনকে আমরা বিয়োগ করব। অর্থাৎ যত টাকার সম্পদ বৃদ্ধি করা হয়েছে সেটা হাতে নগদ থেকে বিয়োগ হবে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে দীর্ঘমেয়াদী
বিনিয়োগের সাথে অলিখিত বিনিয়োগ যোগ করা হবে। অথবা যদি সম্পদ বৃদ্ধি হয় বা সম্পদ অর্জন হয়, তাহলে সংশ্লিষ্ট সম্পদের সাথে অলিখিত সম্পদ বৃদ্ধি বা অর্জনকে যোগ করতে হবে। এরপর 25 নম্বর সমন্বয়, ক্যাশ বাক্স হতে অর্থ চুরি হয়েছে অথবা ক্যাশ বাক্স থেকে ক্যাশ বাক্সের মধ্যে আছে এমন চেক যার কোনো বর্তমানে মূল্য নেই, অর্থাৎ ডিসঅনার চেক। এক্ষেত্রে আমরা কি করব? অন্যান্য ব্যয় বিবিধ ক্ষতি হিসাবে আমরা দেখাবো বিশদ বিবরণীতে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে হাতে নগদ থেকে বিবিধ ক্ষতি হিসাবে চুরি অথবা মূল্যহীন চেককে আমরা বিয়োগ করব। এরপর আমাদের 26 নম্বর সমন্বয়, বিনিয়োগের সুদ বকেয়া রয়েছে বা বিনিয়োগের অনাদায়ী সুদ। বিনিয়োগ এখানে বলতে কি বোঝানো হয়েছে? যেমন ডিবেঞ্চার ক্রয় বা ঋণপত্র ক্রয় অথবা ঋণ প্রদান, এগুলোকে আমরা বিনিয়োগ বলব। এই ধরনের বিনিয়োগের ক্ষেত্রে সুদ প্রযোজ্য, কিন্তু শেয়ারের ক্ষেত্রে সুদ প্রযোজ্য না, লভ্যাংশ প্রযোজ্য। আমাদের এখনকার এই বিনিয়োগটা আলোচ্য বিষয় সুদ সংক্রান্ত। যদি সুদ বকেয়া থাকে বিনিয়োগের, সেক্ষেত্রে পরিচালন ব্যয়ে অন্যান্য আয়ের মধ্যে যে বিনিয়োগের প্রাপ্ত সুদ লেখা হয় তার সাথে বিনিয়োগের অনাদায় বা বকেয়া সুদকে যোগ করতে হবে এবং আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে বিনিয়োগের বকেয়া সুদ দেখাতে হবে। এরপর 27 নম্বর সমন্বয়, মালিক কর্তৃক নগদ উত্তোলন যা হিসাবভুক্ত হয়নি। মালিক অনেক সময় ব্যক্তিগত প্রয়োজনে প্রতিষ্ঠান থেকে টাকা উত্তোলন করে, কিন্তু সেটা ভুলে হিসাবভুক্ত করা হয়নি, এখন সেটা হিসাবে আনতে হবে। তাহলে কি করব আমরা? মালিকানা সত্ত্ব পরিবর্তন বিবরণীতে মূলধন থেকে অলিখিত নগদ উত্তোলন বিয়োগ করতে হবে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে হাতে নগদ থেকে অলিখিত উত্তোলন বিয়োগ করতে হবে। এরপর 28 নম্বর সমন্বয়, নগদ মুনাফা জাতীয় খরচ হয়েছে অথচ তা হিসাবভুক্ত হয়নি। বিশদ বিবরণীতে সংশ্লিষ্ট মুনাফা জাতীয় খরচের সাথে অলিখিত নগদ খরচকে যোগ করা হবে। যে খরচটা আমরা ভুলে করিনি, এটা সংশ্লিষ্ট খরচের সাথে আমরা যোগ করব বিশদ বিবরণীতে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে চলতি সম্পদে হাতে নগদ থেকে অলিখিত সংশ্লিষ্ট খরচকে বিয়োগ করব। 29 নম্বর সমন্বয়, অলিখিত আন্তঃফেরত বা বিক্রয় ফেরত যা হিসাবভুক্ত হয়নি। আন্তঃফেরতের অন্য নাম হলো বিক্রয় ফেরত বা বিক্রয় ফেরত অন্য নাম হলো আন্তঃফেরত। বিশদ বিবরণীতে বিক্রয় থেকে অলিখিত আন্তঃফেরত বিয়োগ করতে হবে। অন্যদিকে আর্থিক অবস্থা বিবরণীতে দেনাদার থেকে অলিখিত বহিঃফেরত অলিখিত আন্তঃফেরত বিয়োগ করতে হবে। 30 নম্বর সমন্বয়, অলিখিত বই ফেরত বা ক্রয় ফেরত যা হিসাবভুক্ত হয়নি। বিশদ বিবরণীতে ক্রয় থেকে বই ফেরত বিয়োগ করতে হবে। আমরা বিশদ বিবরণীতে যে বিক্রিত পণ্যের ব্যয় করি, সেখানে ক্রয় থেকে বই ফেরত বা ক্রয় ফেরতকে বিয়োগ করতে হবে। অন্যদিকে চলতি দায়ে বিবিধ পাওনাদার থেকে অলিখিত বই ফেরতকে বিয়োগ করতে হবে। তো আমরা নবম দশম শ্রেণী বা একাদশ শ্রেণীর জন্য যেসব সমন্বয়গুলো বেশি বেশি অঙ্কে দেখা যায়, সেই সমন্বয়গুলো আমরা এখানে এনেছি।
আশা করি তোমাদের এই সমন্বয়গুলো যে চার্ট দেওয়া হয়েছে, এই চার্ট তোমাদের অনেক বেশি কাজে লাগবে। যখন তোমরা অঙ্ক করবে তখন দেখবে যে এই চার্টটা একটা হার্ড কপি যদি তোমার পাশে থাকে বা তুমি যদি নোট করে রাখো, তাহলে তোমার অঙ্কের ফলাফল মিলানোতে অনেক বেশি সহায়ক হবে। তো আশা করি এই তোমাদের সবার কাছে আমার এই ভিডিওটা ভালো লেগেছে। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আমার চ্যানেলের নাম তোমাদেরকে আবার স্মরণ করিয়ে দিলাম। আমার চ্যানেলের নাম হলো বিজনেস স্কুল উইথ আজিম। ধন্যবাদ সবাইকে।